সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদকে ঘিরে আমরা একটু হলেও সবাইকে বিনোদন দেওয়ার জন্য আয়োজন করেছি আমাদের বিশেষ অনুষ্ঠান ঈদ আড্ডার। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছে আমি ফারহানা লোপা, আর আপনাদের মাঝে আজ উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ইয়ামিন হক ববি এবং ময়ূরাক্ষী চলচ্চিত্রের নির্মাতা রাশিদ পলাশ। আপনাদের দুজনকেই জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ। ঈদে বেশ কয়েকটি ছবি মুক্তি পেয়েছে, আমরা যতদূর জানি 5টি, তার মধ্যে ময়ূরাক্ষী একটি। এবং এখানে প্রেম এবং প্রতারণার গল্প বলা হয়েছে, বারবার বলা হয়েছে যে বেঈমান পাখির গল্প। এরই মধ্যে দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখা শুরু করেছে। আপনাদের কাছ থেকে একটু জানতে চাই সিনেমা সম্পর্কে। বেঈমান পাখির গল্প, ময়ূরাক্ষী, আমরা প্রথমে ট্যাগলাইন ছিল আমাদের প্রেম ও প্রতারণার গল্প। আমরা এটা প্রেমের ছবি বানিয়েছি। তো প্রেমের সৌন্দর্য হলো প্রতারণা বা সৌন্দর্য, প্রত্যেকটা প্রেমে একটা প্রতারণা থাকে আর কি, থাকেই কোনো না কোনো সময় গিয়ে এটা দেখা যায় আর কি। হ্যাঁ, তাই আসলে থাকে। তো আমরা ঠিক সেটা বলার চেষ্টা করছি আমাদের গল্পে। এবং দ্যাটস হোয়াই বেঈমান পাখির গল্প, এটা নামের সিকুয়াল ছিল আর কি। মানে আমরা বলেছি যে প্রতিটা প্রেমের একটা প্রতারণা, এই দ্যাটস হোয়াই। এই ছবির মূল চরিত্র ববি আপনি আছেন এখানে, কিন্তু আমরা দেখেছি যে এটা একটু নেগেটিভ ক্যারেক্টার। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, এটা আসলে আমার কাছে মনে হয় না নেগেটিভ ক্যারেক্টার, কারণ একটা ভালো মানুষের এমন কিছু সিচুয়েশন ক্রিয়েট হয় লাইফে, অ্যান্ড এখানে ময়ূরাক্ষী যে ক্যারেক্টার নয়নতারা, তার ওরকম কিছু ডিসিশন না নিলে বা যেটা মনে হচ্ছে যে নেগেটিভ পোর্ট্রে করছে, ব্যাপারটা এরকম না। যারা এখনো দেখেনি তারা হয়তো বা ভাবছে যে নেগেটিভ ক্যারেক্টার, আমার মনে হয় যারা দেখবে তারা বুঝবে যে জাস্টিফাইড আসলে। গতানুগতিক ধারার বাইরে কিনা এই চরিত্রটা? অফকোর্স, ভেরি ট্রু। এটা যখন পলাশ আমার কাছে বলেছে যে সবসময় বলে যে প্রত্যেকটি প্রেম একটি প্রতারণা, এটা আমি বুঝি না, বাট এটা বুঝি এখানে এটা আছে, প্রেম আছে, প্রতারণা আছে, এই ছবিতে আছে, এই ছবিতে আছে। এখন পর্যন্ত যে দর্শক প্রতিক্রিয়া, সেক্ষেত্রে নির্মাতা হিসাবে পলাশ আপনি কতটা সন্তুষ্ট? সন্তুষ্ট, অনেক বেশি না, সন্তুষ্ট। আচ্ছা, অনেক বেশি সন্তুষ্ট হওয়ার কথা। এটা তার ফার্স্ট ফিল্ম, ঈদের রিলিজ হচ্ছে। এটা রিলিজ হওয়া দ্বিতীয় সিনেমা, কিন্তু ঈদের রিলিজ হওয়া প্রথম সিনেমা। সো এটা অনেক এক্সাইটমেন্টের বিষয় এবং সবাই তাকে খুব এপ্রিশিয়েট করছে, প্রেস করছে, আমাদেরকেও বলছে। অবশ্যই তার আরেকটু বেশি খুশি হওয়া উচিত। ববিকে তো সাধারণত আমরা সবসময় গ্ল্যামারাস চরিত্রেই পেয়েছি, এইটিও তার ব্যতিক্রম নয়। কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে অন্য কোনো সিনেমা থেকে এই ময়ূরাক্ষী সিনেমার আপনার যে চরিত্র সেটি আলাদা কিনা? অবশ্যই আলাদা, কারণ আমি সবসময় পোর্ট্রে করেছি এমন ক্যারেক্টার যেটা স্ক্রিপ্টেড ছিল, যেটাকে আমরা যেরকম করে ওন করেছি সেটাই অডিয়েন্সকে দেখিয়েছি। এটা এমন একটা গল্প যাকে নিয়ে তৈরি করা, সেটা নোন পারসন এবং তার গল্পটা অনেকের জানা। সো তার ম্যানারিজম, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার স্টাইল সবকিছু আমাকে অ্যাডপ্ট করে এবং তার থেকে বুঝে নিয়ে দেখে শিখে করতে হয়েছে এবং মানুষকে বিশ্বাস করাতে হয়েছে এটা ববি না। এবং আমারও কিছু জায়গায় মনে হয়েছে ইটস নট মি, এটা নয়নতারা, এবং যার গল্পটা আমরা পোর্ট্রে করছি। সো অবশ্যই ডিফিকাল্ট, এটা একটা চ্যালেঞ্জের মতো। আসলে ঠিক আরেকজনের মতো হওয়া তো পসিবল না, কারণ প্রত্যেকটা মানুষ ইউনিক, আসলে সবার ইউনিক একটা স্টাইল আছে। তারপরেও মানুষ দেখছে, বিশ্বাস করছে এবং অনেক প্রশংসা করছে, এটা খুবই মানে ভালো লাগছে। রাশিদ পলাশ তরুণ নির্মাতা, তারপরে প্রথম ছবিতেই কিন্তু তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে আনা, এরপরেই ময়ূরাক্ষী, তাও আবার ঈদে মুক্তি পাওয়া। সেক্ষেত্রে চাপটা কি একটু বেশি কিনা? হ্যাঁ, একটা চ্যালেঞ্জ তো থাকেই, প্রত্যাশা তো একটা তৈরি হয়, ওই অনুযায়ী আমি একটু ওই জন্য একটু ভয় আছে। এরই মধ্যে তো বেশ পজিটিভ রেসপন্স আসছে দর্শকদের কাছ থেকে। হ্যাঁ, আমি আরো চাই, চাওয়াটা একটু আর অনেক বেশি। প্রত্যেকটা আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষেরই চাওয়াটা অনেক বেশি। ময়ূরাক্ষী কিন্তু প্রচারণার সময় আমরা দেখেছি, যদিও এখন রিলিজ হয়ে হলে চলছে, প্রচারণার সময় দেখেছি যে একটু ডিফারেন্ট ওয়েতে তারা প্রচারণা চালিয়েছে, যেমন চিকামারা, যেটা এখন আর দেখাই যায় না। আবার গানের ক্ষেত্রে, আইটেম সং এর ক্ষেত্রেও ভিন্নতা। হ্যাঁ, একটু ডিটেইলে যাই, যদিও অনেক দর্শক দেখে ফেলেছেন আর যারা দেখেননি তাদের জন্য। আমাদের কাছে প্রচারণাটা আমরা চাইছিলাম যে আমাদের মতো করে, মানে এই ছবিটা আমরা আমাদের মতো বানিয়েছি। আমার আগের যে জনরার ছবি পদ্মাপুরাণ, এটা ওই জনরার ছবি না, এটা ভিন্ন জনরার ছবিটা। পদ্মাপুরাণ আমি একটা নির্দিষ্ট জনরার জন্য বানিয়েছিলাম, কিন্তু ময়ূরাক্ষী ফর অল, এটা প্রথম আমার বাণিজ্যিক ছবি বলতে পারি আর কি। দ্যাটস ওয়াই এটার জনরা আলাদা, প্ল্যানিং আলাদা। আমার কাছে মনে হয় যে আমরা যে প্রমোশনাল প্ল্যানটা করি, এটা যদি আমরা কোনো ধরনের আলাদা সৌন্দর্য অলঙ্কার দিতে পারি, ওইটা তো একটা বেটার আমাকে আউটপুট দেবে। দ্যাটস ওয়াই আমরা আমাদের ফার্স্ট টিজারে কোনো লুক আপ এন্ড নেই, সেকেন্ড টিজারে আমরা এক্সাপেন্ট ইউজ করছি 90s বাংলা ছবির যে
ভাব ভঙ্গি ছিল সেটা আমরা বলার চেষ্টা করছি। এরপরে আমরা যে লাস্ট পিস নামে একটা টিজার নিয়ে আসছি, এটা হলো আমাদের নিজের ভাবনার জায়গা থেকে প্রচারণার ভিন্নতা আনা, এই আর কি। ঈদে সাধারণত বিগ বাজেটের সিনেমাগুলো বা প্রচন্ড দর্শক আগ্রহ থাকে এই ধরনের সিনেমাগুলোই মুক্তি পেয়ে থাকে সাধারণ দর্শক হিসেবে আমরা যেটা বুঝি। সেক্ষেত্রে আপনার ছবিটা ছাড়াও আরো 4টি সিনেমা মুক্তি পেয়েছে আপনাদের ছবি ছাড়াও। কেন দর্শক ময়ূরাক্ষী দেখবে অন্য 4টি সিনেমার সাথে? কারণ প্রথমবার দর্শক দেখবে বাংলা সিনেমায় বিমান ছিনতাই। হ্যাঁ, এটা তো হলিউডে দেখছি, বলিউডে দেখছি, বাট এটা একটা আলাদা সাবজেক্ট আমাদের জন্য। বাংলাদেশে এটাই প্রথম চলচ্চিত্রে। হ্যাঁ, এটাই প্রথম। আমার কাছে মনে হয় যে এর থেকে বড় কারণ আর দরকার নেই আসলে, মানে না, অনেকগুলো কারণ আছে, এটা তো একটা ফার্স্ট কারণ। এবং ও এখানে আরো ইন্ডাস্ট্রিতে কোনো নায়িকার গল্প এভাবে পোট্রে করা হয়নি ফিল্মে আমার মনে হয়। ট্রু ইভেন্ট এটা একটা, সো এটাও একটা ইন্টারেস্টিং ওয়ে। এবং এটা খুব কমার্শিয়াল বলবো না, খুব আর্টিস্টিক ওয়েতে ছবিটা আসলে বানিয়েছে। সো এটাও একটা নাইস কম্বিনেশন, আর্টস অ্যান্ড কমার্স। তো এটা অবশ্যই মানুষ দেখছে আরো দেখবে নিঃসন্দেহে। সেক্ষেত্রে ঢাকার বাইরের রেসপন্সটা কিরকম আসছে? এটা খুব অল্প সময়, তো এটা বোঝার জন্য আরো কয়েকদিন সময় লাগবে। আর আমরা যেটা বলি যে আমাদের সমাজের প্রেক্ষাপটে যে সব পরিবারের সবাই মিলে আসলে ঈদের দিনগুলোতে হলে গিয়ে সিনেমা দেখবে, এটা কিছুদিন আগেও বা 90 দশকে এই ট্রেন্ডটা সবচেয়ে বেশি ছিল। মাঝখানে কিছুদিন ভাটা পড়েছিল এবং এই ট্রেন্ডটা আমার মনে হয় আবারও চালু হয়েছে। ঈদে তো সবাই দলে বলে একদম ফ্যামিলি নিয়ে ছবি দেখার একটা ট্রেন্ড চলে আসছে, এটা খুব ভালো। এই জন্যই তো ঈদের ছবিগুলো আসছে এভাবে, এবং আমাদের ছবিটা একদম কমপ্লিট একটা ঈদের ছবি। হ্যাঁ, এবং এই জন্য আমাদের স্লোগান ছিল আছি বাংলা সিনেমার উৎসবে। আচ্ছা, সেই উৎসব এখনো চলছে এবং দর্শক আশা করি অন্যরকম ভাবেই ময়ূরাক্ষী সিনেমাটাকে নিবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পরিবারের সবাই মিলে একসাথে দেখতে কতটা স্বাচ্ছন্দ্য বোধ করবে? এখনকার সময় অনুযায়ী ইটস এ পারফেক্ট ফিল্ম। এটা কারোর সামনে দেখতে কোনো প্রবলেম নাই, দুইজন মিলে দেখতেও প্রবলেম নাই। ইটস এ ভেরি গুড ফিল্ম। আর সেক্ষেত্রে যেহেতু এখানে বিমান ছিনতাইয়ের মতো ঘটনা আছে, তারপরে এটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে বিনোদনের যে জায়গাটা, বিনোদনের সব প্যাকেজই আছে বলে দর্শক এখন পর্যন্ত জানাচ্ছে। হ্যাঁ, তাই আসলে মানে দিন শেষে একটা ছবি তো ছবি, মানে এটা তো বিনোদনের জন্য বানানো। তো আর যারা এই ঈদের জন্য ছবি প্ল্যান করা হয়, তখন একটা প্ল্যান তো থাকেই, একটা প্যাকেজ প্ল্যান থাকে। গান, আমাদের ছবিতে অনেক ভালো ভালো গান আছে। আমার ছবিতে কোনাল গান গেয়েছে, মুহিন গান গেয়েছে। হ্যাঁ, তো দ্যাটস হোয়াই এটা ভালো ব্যাপার ছিল। আরো অনেক ছিল, ভালো ভালো গান হয়েছে এবং গান সবগুলো ভিন্নতা আছে। গানের মধ্যে একটা স্যাড সং আছে, একটা আইটেম গান আছে, সিডিউসিং সং আছে, ডিফারেন্ট গান আছে। আমি প্রথমবার প্লেব্যাক করছি, এটা বলতে পারতাম ফার্স্ট টাইম। এন্ড এটা একটা মানে নতুনত্ব, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর এখানে গান গেয়েছে, নির্মাতার গান আছে নির্মাতার সিনেমায়। বাহ, এটা তো নিঃসন্দেহে একটি দারুণ ব্যাপার। তাহলে হয়ে যাক কয়েক লাইন আমরা শুনে ফেলি। না, এটা হলো আমার ছবি শেষ হয় আমার গান দিয়ে, আমরা যে যে ইমোশনটা বলতে চাইছি। ঠিক আছে, আমরা শেষের দিকে তাহলে দুই লাইন এখনই দুঃখের গান এখনই হয়ে যাবে। একটি বাসা দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো, এখন তুমি কোথায় আমি কোথায়, কেউ রে কেউ আর চিনি না, আগে জানি না, তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব, আগে জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি নাই, আগে জানি না, তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব, আগে জানি না। ঈদের দিন দুঃখ ভরা একটা গান শুনলাম এবং এই গান দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে প্রেম প্রতারণা আছে, প্রতারণার অংশটাই বেশি, তাই না? চলচ্চিত্রের ক্ষেত্রে দেখি নারী প্রধান চরিত্রের কাজ কম হয়ে থাকে, বাংলাদেশে তো আরো বেশি। আমি কি ঠিক বললাম? হ্যাঁ, ঠিক।
সেক্ষেত্রে ময়ূরাক্ষী ভিন্ন। আপনার কেমন লেগেছে নারী প্রধান চরিত্র অভিনয় করতে পেরে? এটা আমার ভালোই লেগেছে, কারণ এটাতে আমি ইউজ টু, আলহামদুলিল্লাহ আই এম ব্লেসড। আমি নারী প্রধান চরিত্রে আরো অনেকগুলো কাজ করেছি এবং দর্শক খুব ভালোভাবে নিয়েছে। বিচি, অ্যাকশন জেসমিন, ব্ল্যাকমেল, দেহরক্ষী নারী প্রধান চরিত্র ছিল, ময়ূরাক্ষীও ওয়ান অফ দেম। অ্যান্ড এটা তো আবার ট্রু স্টোরি, এটা অনেক স্পেশাল আমার জন্য। এবং আমি বলবো যে কিছু সিনে আমাকে চিনতে খুব প্রবলেম হচ্ছিল। টোটাল ক্রেডিট গোজ টু পলাশ। মানে ও এমন করে কনভিন্স করে এটা হয়ে যাবে, এটা করে ফেলেন। সো ইটস আ নাইস এক্সপিরিয়েন্স। আমরা একটু এই চলচ্চিত্রের অন্য যারা রয়েছেন, অন্যতম প্রধান চরিত্রে যারা রয়েছেন তাদের বিষয়ে পলাশ আপনার কাছ থেকে শুনতে চাই। এটা তো একটা, আমরা যখন এই ছবির জন্য ভাবি তখন আমরা প্রথম প্ল্যান কথা বলি ববির সাথে, এবং দেন আমি জানতে চাচ্ছিলাম আমারটা নিয়ে আগে বলবা, তারপরে তারপরে এটার যে আমার যে মেইল ক্যারেক্টার জিমি, এই ক্যারেক্টারটার জন্য আমরা অনেকজনের সাথে কথা বলি, ইভেন ববিও কথা বলে, আমরা একসাথে বোঝার চেষ্টা করি। ওইটা একটা ভালো জার্নি ছিল যে আমরা আর্টিস্ট খুঁজেছিলাম। এরপরে আমাদের ছবিতে সাদিয়া মাহি ইন করে, সুমিত সেনগুপ্ত ইন করে, এবং আমরা এদেরকে প্রপার রিহার্সাল করানোর চেষ্টা করি এবং প্রপার ট্রিটমেন্ট দিয়ে আসলে ক্যারেক্টারগুলোকে জীবন্ত করার চেষ্টা করছি। আমরা তো আসলে চেষ্টা করি একটু সাবলীল ভঙ্গিতে গল্প বলার, ওই জায়গা থেকে ওই ভঙ্গিটা আমরা রাখছি। এখন বাকিটুকু দর্শক বলবে আসলে আমাদের এই জার্নিতে কতটুকু আমরা সফল নাকি ব্যর্থ। এবারে হৃদয়, আমার কাছে যেটা মনে হয়েছে যে মৌলিক গল্পের সিনেমা এসেছে, যেটা বাংলা চলচ্চিত্রের জন্য নিঃসন্দেহে একটা আশার দিক আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখেন? এটিও তো মৌলিক গল্প। হ্যাঁ, মানে এখন তো এটা তো অনেক ভালো ব্যাপার যে আমরা অনেক ধরনের সাবজেক্ট নিয়ে ছবি বানানোর প্ল্যান করি, এবং এখন আসলে আমরা গল্প নিয়ে ছবি বানাতে পারি। মানে এখন শুধু তারকা নির্ভর ছবি না, গল্প। মানে এই কোভিড আমাদের একটা বড় চেঞ্জ করে দিয়েছে, আমাদেরকে এখন জীবনের ঘ্রাণ পাইতে সিনেমা দেখতে ইচ্ছা করে। আপনার আশাবাদ শুনে আমাদেরও ভালো লাগলো। সেক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট বয়সের দর্শকদেরকে টার্গেট করা হচ্ছে কিনা, নাকি সবার জন্যই? না, ফিল্ম আসলে সবার জন্য। ফিল্ম সবার জন্য, এটা আসলে কোনো বাউন্ডারিজ নাই। বাউন্ডারি থাকলে তো ফিল্ম হইতো না। না, ওটা তাহলে ফিল্ম হয় না, এটা ছোট জায়গার বা ছোট পর্দার কিছু হতে পারে। ময়ূরাক্ষী সিনেমার কোন অংশটা ববি আপনার সবচেয়ে স্পেশাল লেগেছে? আমার কয়েকটা জায়গা খুব স্পেশাল লেগেছে, তার মধ্যে একটা হচ্ছে বাথটাবের জায়গাটা। ও গড, ইট ওয়াজ নট মি, ইট ওয়াজ টোটালি হিম। অ্যান্ড তারপরে আরেকটা জায়গা আছে খুব ইমোশনাল ব্রেকডাউনের একটা জায়গা, যখন আমি কিছু একটা জানতে পারি, বিশ্বাস ভাঙার জায়গাটা, ওইখানে আমার কিছু কাজ করার জায়গা ছিল, ওইটা আমার খুব ভালো লেগেছে। আরো দীপের সঙ্গে আমার যে সিডিউসিং বিষয়টা, ওইটাই দুষ্ট ছেলের দলরা যেরকম করে ওকে টিজ করছিল, ওই কাজটা ওই দিন তুলে আনাটা খুব ডিফিকাল্ট ছিল, বাট পরেটা খুব সুন্দর দাঁড়িয়েছে। এবং স্ক্রিনে যখন দেখেছি আমার মনে হয় নাই যে আমরা, মানে আমি অনেক আগে থেকে কাজ করছি, দীপ নতুন কাজ করছে, মানে এটা স্ক্রিনে যারা দেখবে এটা ফিল করবে যে আমরা লাভার্স। সো পলাশ এমন করেই আসলে বিশ্বাসযোগ্য ওয়েতে আমাদেরকে ওইভাবে ট্রিট করেছে, এবং অডিয়েন্সও দেখে এটা বিশ্বাস করছে যে হ্যাঁ, আমার একজন নায়িকার প্রেমেও পড়েছে, এবং তারপরে ইনসিডেন্টগুলো, ট্রু ইনসিডেন্টগুলো এভাবেই হয়েছে। আচ্ছা, এই সিনেমা দেখে কি প্রেম নিয়ে নতুন জেনারেশনের মধ্যে নেগেটিভ কোনো ইমপ্যাক্ট পড়বে? প্রেম তো বিবর্তন হয়। আপনি যদি ভাবেন যে ডাইনোসর বিবর্তন হতে টিকটিকি হয়ে গেছে, মধ্যযুগের প্রেম বা তারপরের যে প্রেম বিবর্তন হতে এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমরা সেই প্রেমটার কথাই বলছি। মানে আমরা আসলে 90 দশকের এইভাবে, মানে ওই যে থাকে না, এখন মানুষের টেস্টও চেঞ্জ হয়ে গেছে, মানুষের মেন্টালিটি চেঞ্জ। মানে এখন প্রেম মানে হলো একটা সময়, একটা ম্যাথমেটিক্স। হ্যাঁ, যে এই সময়টুকুর মধ্যে এই অনেক কিছু আর কি, এই এতগুলো ইকুয়েশন করে যে প্রেম করে, এখন যদি আপনি করতে পারেন, দেখতে না পারেন, তাহলে কি বলবো? আচ্ছা, তাহলে ঈদে প্রেম নিয়ে নতুন ধারণার যদি কেউ জ্ঞান নিতে চায়, সেক্ষেত্রে ময়ূরাক্ষী দেখা উচিত। এটা আসলে ট্রাস্ট মি, কেউ যদি অনেক, আমার কাছে যেটা মনে হয়, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, ও সবসময় বলে প্রেম মানে প্রতারণা। আমি এই পুরো ছবির জার্নিতে এই কথাটা বারবার শুনে একদম পেকে গেছে। সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে খুব খারাপ মানুষও যখন প্রেম করে কিছু সময়ের জন্য সে ভালো থাকে, আমার এটা মনে হয়। এবং কিন্তু ওই যে আবার নিজের ক্যারেক্টারে ফিরে আসে বা কিছু, তো প্রতারণাটা তখনই ক্রিয়েট হয়। যে আমার মনে হয় যে একটা খারাপ মানুষের যদি খারাপভাবেই প্রেজেন্ট হয়, ইটস ওকে।
এবং আমার মেনে মনে হয় নেওয়ার এটা মতো। মানে ফেক ম্যান টু ম্যান ভ্যারি করে। রাইট রাইট সবার ক্ষেত্রে প্রেম প্রতারণা না মনে হয়। সেটা না, সিচুয়েশনটা নেগেটিভ হয়ে যেতে পারে, বাট সবার ক্ষেত্রে প্রেম প্রতারণা না, এত নেগেটিভ ভাইব আমরা দিতে চাই না। এক্স্যাক্টলি এই আমিও এই সিচুয়েশনটা আমাদের জিনিসটাই এরকম বোঝাতে ছিল। চাচ্ছি। আমাদের এই দর্শকদের। ছবিটার গল্পে রিয়েল স্টোরি যেহেতু ওইটার সঙ্গে আমাদের রিলেট করে যেতে হয়েছে, দ্যাটস ওয়াই এটা এরকম। আচ্ছা, সেক্ষেত্রে এরই মধ্যে তো দর্শক হলে গিয়ে ময়ূরাক্ষী দেখছে। আপনারা যদি দর্শকদেরকে আবারও যারা এখন পর্যন্ত দেখেননি তাদেরকে দেখার জন্য কিছু বলেন। সবাইকে আমার পক্ষ থেকে অনেক ঈদের শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ময়ূরাক্ষী দেখছেন, আমাকে খুব প্রশংসা করছেন, আমার ক্যারেক্টারটা পছন্দ করছেন এবং আমাদের টিমকে সবাই অ্যাপ্রিসিয়েট করছেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং যারা দেখেন নাই, প্লিজ ছবিটি হলে গিয়ে দেখবেন। যারা আমাকে এতটা ভালোবেসে এই জায়গায় নিয়ে এসছে, আপনাদের সামনে আমি ববি বসে আছি, আমার লাভার্সরা খুব পছন্দ করছে, বাট ট্রাস্ট মি, এবার আমার হেটার্স যারা আছে ওরাও খুব পছন্দ করবে। ক্যারেক্টারটা এতই টুইস্টিং। ঈদ মুবারক। যারা এখনো ময়ূরাক্ষী দেখেননি তাদের জন্য সুযোগটা খোলা আছে। এখন আপনার পাশের প্রেক্ষাগৃহে ময়ূরাক্ষী চলছে, দেখে নিতে পারেন ময়ূরাক্ষী। আমি বিশ্বাস করি আপনাদের জন্য ছবিটা বানিয়েছি, আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। ঈদ মুবারক। আমরা বলছিলাম আমাদের আড্ডার মধ্যে যে বাংলা ছবির উৎসব চলছে, যে আপনার প্রচারণার অংশ ছিল এটি। এই উৎসবে ময়ূরাক্ষীর জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা এবং আপনাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে, রাশিদ পলাশ এবং ইয়ামিন হক ববি, অনেক অনেক ধন্যবাদ। আবারও ঈদের শুভেচ্ছা দুজন। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে, যারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিল ময়ূরাক্ষী টিমের পক্ষ থেকে, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই দলে বলে বাংলা ছবি দেখুন, এখনো চলছে ঢাকা এবং ঢাকার বাইরে। সেই সাথে ঈদের আনন্দ উপভোগ করুন পরিবারের সবার সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরই সাথে বিদায় নিচ্ছি আমি, ফারহানা লোপা। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা।